ডিয়ার স্টুডেন্টস, আমি সোমেন মুহুরী বেলঘরিয়ার অ্যাচিভমেন্ট কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে আমার এই 4th ক্লাসে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওসগুলো এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য আই উড লাইক টু এক্সপ্রেস মাই হার্টফেল থ্যাঙ্কস টু অল অফ ইউ। যারা সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই আজকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, লাস্ট উইক বলেছিলাম ভার্ব এগ্রিমেন্ট রুলস কমপ্লিট করার সময় যে আজকে আমরা টেন্স আলোচনা করব। টেন্স আলোচনা করব মানে কি, we will discuss exactly 7 rules যেগুলো এরর কারেকশনে আসতে পারে বা ইংলিশে ডেসক্রিপটিভে কিছু লিখতে গেলে ভুল হতে পারে। ওকে, আমরা পুরো টেন্স আলোচনা করব না, বুঝতে পারলে কি বলতে চাইছি। উইল ডিসকাস অনলি 7 রুলস। আর দেখবে যে কোনো এরর কারেকশন আসুক ওই 7টা রুলের মধ্যেই আবদ্ধ থাকবে। ওকে, 7 rules will be more than enough. আমরা শুরু করি তাহলে without wasting time. The rule number 1 is written on the board. দেখো, এটাও খেয়াল রাখছো প্রেজেন্ট টেন্স লেখা আছে, প্রথম 3টে রুল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা হবে। Rule number 1, some verbs which are not generally used in the continuous form are placed in the simple present tense. আরেকবার বলছে যেই ভার্বগুলো জেনারেলি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে হয় না সেইগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হয়। এটাও খেয়াল রাখবে কি লেখা আছে, জেনারেলি সাধারণত ইউজ হয় না। না, লুক এট দ্য এক্সাম্পলস। ইজি কথাটা মানে জানো সবাই? মানে তো আমরা জানি। ফর এক্সাম্পল, ইজির ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া, EXAMPLI, আর জি দিয়ে হচ্ছে গ্রেসিয়া, GRETIA। এগুলো সবই ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, ল্যাটিন বা ফ্রেঞ্চ থেকে এসছে। ওকে, যাই। ফিল, ওয়ান্ট, ওন, ডিজায়ার, উইশ কি বলতে চাইছি, এই ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্মে সাধারণত ইউজ হয় না। তার মধ্যে ফিলটা একমাত্র ব্যতিক্রম। কেন ব্যতিক্রম পরে আমি একদম ভালো করে বুঝিয়ে দেবো। ফার্স্ট লুক এট দ্য এক্সাম্পলস ইন ফ্রন্ট অফ ইউ। কন্টেন, হিয়ার, স্মেল, আন্ডারস্ট্যান্ড। আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস বলা যাবে না, আই এম হিয়ারিং আ সাউন্ড বলা যাবে না, আই এম স্মেলিং সামথিং বলা যাবে না। আর কি আছে, রিমেম্বার, লাইক, লাভ, হেট। আই এম লাভিং ইউ বলা যাবে না, আই লাভ ইউ বলতে হবে। তুমি যদি কাউকে ভালোবাসি বলতে চাও, আই লাভ ইউ বলি আমরা, আই এম লাভিং ইউ বলি না। আই এম লাভিং ইউ মানে কি হয়ে যাবে, আমি তোমাকে ভালোবেসেই যাচ্ছি, যেটার কোনো গ্রামাটিক্যাল মানে হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? এবার সেন্টেন্সগুলো লিখছি তাহলে এক্সাম্পলটা দেখি। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং দিস কোয়াইট ওয়েল। আমরা এক্ষুনি রুলটা কি দেখলাম, যে এই ওয়ার্ডগুলো ভার্ব হিসেবে আইএনজি ইউজ হয় না। তাহলে আই এম আন্ডারস্ট্যান্ডিংটা গ্রামাটিক্যালি আনঅ্যাকসেপ্টেবল হয়ে যাবে। কি হবে, আই আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে, আই এম আন্ডারস্ট্যান্ডিং হবে না। কি আনসার হবে, আই আন্ডারস্ট্যান্ড। মাঝে মাঝে পেনগুলো বিট্রে করে দেয়, আই আন্ডারস্ট্যান্ড হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আমরা লিখছি ভার্ব হিসেবে আইএনজি হয় না। ধরো আমি যদি বলি হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ দিস সাবজেক্ট ইজ কোয়াইট গুড, সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা নাউন, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সেখানে গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। খেয়াল রাখবে হিজটা কি, হিজটা তো প্রোনাউন, তাহলে ওর পরে তো নাউনটাই থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বলছি? পরের এক্সাম্পলটা দেখো, মোস্ট চিলড্রেন আর লাইকিং আইসক্রিম। এটা স্টাফ সিলেকশন থেকেই নেওয়া। লাইকটা লাইকিং হয় না, তাহলে কি হবে, লাইক হয়ে যাবে। মোস্ট চিলড্রেন লাইক আইসক্রিম, লাইক করেই যাচ্ছি, সেটা গ্রামাটিক্যালি কোনো মানে হয় না। আর প্রথমে দুটো ওয়ার্ড ছিল ফিল আর ওয়ান্ট। ফিলটা বলেছিলাম ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বলে দিই, যে ফিলটা ফিলিং হয় অনলি ইন দ্য কম্প্যারেটিভ সেন্টেন্স। ওকে, আই এম ফিলিং বেটার টুডে, সেটা গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু যদি বলো আই এম ফিলিং গুড, আই এম ফিলিং ব্যাড, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। বুঝতে পারলে? আর ওয়ান্টটা ওয়ান্টিং হয়, সেটা শুধু অভাব বোঝালে। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ ওয়ান্টিং ইন অলরাউন্ডার্স, সেখানে ওয়ান্টিং হয়, আদারওয়াইজ কিন্তু ওয়ান্টিংও অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, নাম্বার 2 এ যাচ্ছি তাহলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন which started in the past and continues even in the present. অতীতে আরম্ভ হয়েছে, এখনো চলছে। ঠিক আছে, এবার ব্র্যাকেটে যেটা দেওয়া আছে দেখে নাও। হ্যাজ নালে হ্যাভ থাকবে, বিন থাকবে, ভার্বের আইএনজি ফর্ম থাকবে। তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে
পাশে বসে কিন্তু কেউ বলে দেবে না যে এটা কিন্তু ওই রুলটা না। লুক অ্যাট দ্য এক্সাম্পল, আই এম লিভিং ইন কলকাতা ফর 10 years, 10 বছর ধরে কলকাতায় আছি। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য সেন্টেন্স? আই অ্যাম লিভিং লেখা আছে, তুমি 10 বছর ধরে আছো, আগের থেকে আছো, এখনো আছো, 2023-এও আছো, তার মানে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম লিভিং হবে না, কি হবে? আই হ্যাভ বিন লিভিং বলতে হবে, আই হ্যাভ বিন লিভিং বলতে হবে। তোমাকে বলেই দেওয়া হয়েছে ব্র্যাকেটে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? হ্যাজ নালে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। আর আই এম লিভিং মানে কি হবে? আই এম লিভিং মানে তো এখন আছি, তোমার এখানে তো বলছে 10 বছর ধরিয়া, তাহলে আই হ্যাভ বিন লিভিং বলতে হচ্ছে। বুঝতে পারলে? আর লিভ আর স্টেইং এর পার্থক্য জানো সবাই? স্টে মানে টেম্পোরারি, কিছু সময়ের জন্য থাকা, লিভ মানে পার্মানেন্ট। ওকে, তাই না লিভটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আর ফর 10 years, ফর কেন? 10 yearsটা একটা পিরিয়ড অফ টাইম, 1 year বলো বা 10 years বলো, ফর লিখতে হবে। যদি সাল মেনশন করা থাকে তাহলে আমরা সেন্সে যেতে পারি। না লুক এট দ্য নেক্সট এক্সাম্পল, ইট ইজ রেনিং সিন্স 6 AM। সেন্টেন্স কি বলতে চাইছে? দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার। সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে। প্রবলেমটা কি? গ্রামাটিক্যাল প্রবলেমটা কি? ইট ইজ রেনিং হবে না, কেন কি? ইট ইজ রেনিং মানে এখন বৃষ্টি হচ্ছে, তোমার সেন্টেন্সে বলা আছে সিন্স 6 AM, সকাল 6টা থেকে। তাহলে কোন রুলের মধ্যে পড়ে যাচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট হ্যাজ বিন রেনিং বলতে হবে, ইট হ্যাজ বিন রেনিং, RAINING। ঠিক আছে? ইট হ্যাজ বিন রেনিং, আগে সকাল 6টা আরম্ভ হয়েছে, এখনো চলেই যাচ্ছে। তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতে আরম্ভ হয়েছে, সে 1 ঘন্টা আগে হতে পারে, 10 বছর আগে হতে পারে। রুল নাম্বার 3-তে যাচ্ছি তাহলে। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট ইটারনাল ট্রুথ, ছোটবেলা থেকে পড়ে আসছো, চিরন্তন সত্য, হ্যাবিট অর এ প্রভাব। চিরন্তন সত্যের এক্সাম্পল ছোটবেলা থেকে পড়ছো, তাই আমরা এই লেভেলে ওসব পড়তে যাচ্ছি না। জানোই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ওগুলো চিরন্তন সত্য। এবার এই এক্সাম্পলটা দেখো, হি ড্যাশ ইন দ্য গ্যাঞ্জেস এভরি ডে, বলছে রোজ গঙ্গায় স্নান করে। কি করে বুঝবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে? কেন কি এভরিডে লেখা আছে, এক্সামিনার তোমাকে কোনো না কোনো হিন্ট দেবেই। তো এভরিডে লেখা আছে, তাহলে এখানে কি থাকবে? তাহলে হি, আমি বলে দিই, হি টেক্স বাথ, রোজ গঙ্গায় স্নান করে, হি টেক্স বাথ হবে। হি ইজ বেথিং লিখলে কি মানে হয়ে যাবে? হি ইজ বেথিং মানে এখন চান করছে। হি ইউজ টু টেক বাথ মানে কি হয়ে যাবে? সে আগে চান করতো, অতীতে করতো। এখানে এভরিডে বলা আছে, হ্যাবিট বোঝাচ্ছে, তাই একটাই আনসার সম্ভব, হি টেক্স বাথ। আরেকটা করা যায়, BATH বাথ মানে তো নাউন স্নান, তাহলে বেথ BATHE করা যায়, তাহলে হি বেথস হয়ে যাবে, তখন হিসটা বাদ হয়ে যাবে। হি বেথস ইন দ্য গ্যাঞ্জেস এভরিডে। রুলটা কি লিখেছি? যে হ্যাবিট বোঝাচ্ছে, এভরিডে দেখে আমরা বুঝতে পারছি হ্যাবিট বোঝাচ্ছে, তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। আমি রোজ কলেজ যাই, আই গো টু কলেজ এভরিডে। ঠিক আছে? নাও লুক এট দ্য নেক্সট এক্সাম্পল, এটাও আমরা স্টাফ সিলেকশন থেকে নিয়েছি। উইমেন আর নাও ওয়ার্কিং ইন এভরি ফিল্ড। প্রবলেম কিটা কি? নাও বলেছে আজকাল, তাহলে আজকাল কাজ করছে বলা যায় না, আজকাল কাজ করে বলতে হয়। তাহলে ওয়ার্কিং সরে যাবে, আইএনজি যদি না থাকে তাহলে বি ভার্ব অলসো ক্যান নট বি ইউজ। তাহলে আর নাও ওয়ার্কিং এর পরিবর্তে উইমেন নাও ওয়ার্ক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আর একটা জিনিস খেয়াল রাখবে, যে কোনো খেলার কমেন্ট্রিতে, whether you follow cricket or football, দেখবে the commentary is always in the simple present tense. কোহলি drives, the fielder runs, he throws to the keeper, এরকম বলে ওরা, কোহলি is driving বলে না। সেখানে কতক্ষণ ধরে ঘটনা ঘটছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি তাহলে? দ্য সিকোয়েন্স, কোহলি বল শট মারছে, ফিল্ডার দৌড়াচ্ছে, ও ছুটছে। ফুটবলও দেখবে মেসি পাসেস বলা হয়, ইজ পাসিং দ্য বল বলে না। বুঝতে পারলে? এবার আমরা পাস্ট টেন্সের 3টে রুলে চলে যাব। ঠিক আছে? পাস্ট টেন্সের রুল নাম্বার 1টা দেখো, যে 3টে রুল আমরা আলোচনা করব পাস্ট টেন্সের মধ্যে, তার মধ্যে দিস ওয়ান ইজ দ্য মোস্ট ভাইটাল, যেটা তুমি শিওর থাকতে পারো যে প্রত্যেক পরীক্ষাতে থাকবেই, যে তুমি সিজিএল দাও, MTS দাও, CHS দাও বা এনি আদার এক্সাম। When there are two incidents in a past conditional sentence, past tense এবং conditional শর্তের ব্যাপার থাকবে। The first incident should be in the past perfect, ব্র্যাকেটে লেখা আছে
পাস্ট পারফেক্ট মানে হ্যাড থাকবে V3 বা কেউ কেউ বলো পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড দ্য সেকেন্ড ইনসিডেন্ট শুড বি ইন দ্য ফিউচার পারফেক্ট, would have V3। যখনই পাস্ট টেন্সের কথা বলা হয়, দুটো ঘটনা বলা হয়, অনেকেই তখন মনে করো যে এটা বোধহয় সেই রুলটা, পেশেন্ট মারা গেল তারপরে ডাক্তার এলো। ওই রুলটা কিন্তু নয় এটা, ওই রুলটাতে কোনো কন্ডিশনালের ব্যাপার নেই। বুঝতে পারি কি বললাম? দেখো ইন আ পাস্ট কন্ডিশনাল, এটা হচ্ছে শর্তের ব্যাপার। যদি পড়াশোনা করতে তাহলে পাস করতে, আর একটু চেষ্টা করতে তাহলে এই কাজটা করতে পারতে, আর একটু জোরে দৌড়াতে তাহলে ট্রেনটা ধরতে পারতে। কন্ডিশনাল, শর্ত থাকতে হবে। লুক at the example that has been provided for you. If correct sentence লেখা আছে, if you had studied you would have passed। প্রথম ঘটনাটা যদি পড়াশোনা করতে, দ্বিতীয় ঘটনাটা তাহলে যদি পাস করতে, তাহলে প্রথম ঘটনাটা had studied past perfect, দ্বিতীয় ঘটনাটা would, তারপরে have, তারপরে থার্ড ফর্ম। একটু ভেবে নাও এটা পরীক্ষায় কিভাবে আসতো। পরীক্ষায় এই had studied না দিয়ে তোমাকে would have studied দিয়ে দেবে। ইফ ইউ would have studied, তোমাকে বুঝতে হবে দুটো পাস্ট টেন্স মানে প্রথম ঘটনাটা পাস্ট পারফেক্ট, had studied থাকবে। ব্যতিক্রম কি আছে? there is only one exception to this rule, সেটা পরে লেখা আছে দেখো। had you studied দিয়েও করা যায়, had এরই আরেকটা মানে হচ্ছে যদি। had you studied তার মানে যদি পড়তে, আর এই পার্টটা তো চেঞ্জ হবে না। তাহলে বুঝতে পারছো পরীক্ষা কিভাবে আসবে, এই কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করে দেবে ওরা। ঠিক আছে, পরেরটা যাই, পাস্ট টেন্সের রুল নাম্বার 2। এটা হচ্ছে সেই বিখ্যাত রুল, পেশেন্ট মারা গেল আর তারপর ডাক্তার এলো। ডাক্তার কিছু কোনো দিনই আর আগে আসতে পারছে না। when there are two incidents in the past tense one after the other, এটা আন্ডারলাইন কেন করা, এটাকে ক্লিয়ার করার জন্য, আগের রুলের সঙ্গে এটা ডিফারেন্সিয়েট করার জন্য। one after the other ঘটলে তবে এই রুলটা ফলো হয়। the first incident should be in the past perfect and the second in the simple past। ফার্স্ট ইনসিডেন্ট মানে যেটা আরো বেশি আগে হয়েছে, তাই তো? এক্সাম্পলটা দেখি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার পরে এসছেন তাই ওটা সিম্পল পাস্ট টেন্সে। পেশেন্ট আগে মারা গেছে তাই ওটা হ্যাড ডাইড। ঠিক আছে, এই এক্সাম্পলটা যদি আমাদের ডাক্তারকে আগে লিখতে হয়, মনে রাখবে ডাক্তারকে আগে লেখো বা ওনাকে পরে বসাও, গ্রামার ক্যান নট চেঞ্জ। তাই জন্যে দ্য ডক্টর দিয়ে যদি সেন্টেন্সটা শুরু করো তাহলে দ্য ডক্টর কেম লিখতে হবে। এখানে হ্যাড কাম লিখে দিলে এটাই ফার্স্ট ঘটনা হয়ে যাবে, তাই না? ডক্টর কেম আফটার, খালি ডিফারেন্স কি, এখানে আফটার চলে আসবে। আফটার দ্য পেশেন্ট, শুধু পি লিখলাম, হ্যাড ডাইড। বুঝতে পারলে কথাটা? ডাইটটা তো একদম মরে গেছে মনে হচ্ছে দেখে অবস্থা। আরেকটা এক্সাম্পল বলি তাহলে, আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা সব গ্রাম বই পেয়ে যাবে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচ। সেন্টেন্সটা 100% কারেক্ট। কেন কারেক্ট? কেন কি, কে আগে গেছে? ট্রেনটা আগে বেরিয়ে গেছে। আমরা রুলটা কি শিখলাম, যে ঘটনাটা, দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট থাকবে। ট্রেনটা আগে চলে গেছে, এটা হ্যাড লেফট দ্য স্টেশন, ঠিক আছে। আমি পরে এসেছি, তাহলে আই রিচ সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে যাচ্ছে, আর যদি সিম্পল পাস্ট টেন্স থেকে যাচ্ছে। আর যদি এটা আই রিচ দিয়ে শুরু করতাম, আই রিচ তো আই রিচই থাকতো, আই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, এটা হয়ে যেত, তাই না? এবার এই এক্সাম্পলটা দেখো, কেউ কেউ এই এক্সাম্পলগুলো বলার সময় বলে যে বিফোরের আগে, বিফোরে হ্যাড হবে, আফটারের পরে, আফটারে হ্যাড হবে। মানে একটা শর্টকাট কোনো মেথড করতে চাইছে কেউ কেউ, কিন্তু মনে রাখবে শর্টকাট মেথড অঙ্কতে হয়, ইংলিশে হবে না, ঠিক আছে? তাই জন্য পুরো কনসেপ্টটা ক্লিয়ার করবে। কি বলছে দেখো, বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপ রিংিং। এই যে এক্সাম্পলটা, এটাও স্টাফ সিলেকশন থেকে নেওয়া। বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপ রিংিং হি হ্যাড পুলড আপ দ্য শেড। শেড মানে ট্রেনে বা বাসে জানলা থাকে, একবারে তুলে দেওয়া যায়, সেগুলোকে শেড বলা হয়। দুটো ঘটনা কোনটা কোনটা? একটা অ্যালার্ম বাজছিল, থেমে গেছে, একটা শেড তুলে দিয়েছে। কোনটা আগে হয়েছে? সেন্টেন্সটা পড়তে হবে তার জন্য। অ্যালার্ম বাজছিল, থামার আগেইও শেড তুলে দিয়েছে, তার মানে শেডটাকে আগে তোলা হয়েছে। তাহলে হ্যাড পুলড আপ দ্য শেডটা গ্রামাটিক্যালি কারেক্ট। আর ফার্স্ট পার্টটা অ্যালার্মের ব্যাপারটা, ওটা দ্বিতীয় ঘটনা। এই অ্যালার্ম, এটা হ্যাডটা হবে না, শুধু হ্যাডটা বাদ যাবে, অ্যালার্ম স্টপড হবে, ঠিক আছে? কারেকশনটা ইন্টারেস্টিং কেন? ফার্স্ট ঘটনাটাকে পরে লিখেছে, অ্যান্ড দ্য সেকেন্ড ইনসিডেন্ট হ্যাজ বিন রিটেন বিফোর দ্য ফার্স্ট। পাস্ট টেন্সের রুল নাম্বার 3, এটাই পাস্ট টেন্সের লাস্ট রুল। এরপরে খালি ফিউচার টেন্সের দুটো রুল বাকি থেকে গেছে। দেখো,
When a sentence contains expressions like yesterday, last week, last month, last year, a few days ago যদি থাকে, a few weeks ago যদি থাকে, a few years ago যদি থাকে, সেই সেন্টেন্সে কি লেখা আছে? পারফেক্ট টেন্স ক্যান নট বি ইউজড। সহজ করে বলি, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকলে সেই সেন্টেন্সে হ্যাজ হ্যাভ হ্যাড বসে না। তোমার মনে একটাই প্রশ্ন জাগতে পারে, জাগা উচিত, সেটা হচ্ছে কেন বসে না? কারণটা কি? কেন কি তোমার সেন্টেন্সে যদি লাস্ট ইয়ার, লাস্ট উইক থাকে, যেগুলো অলরেডি সিম্পল পাস্ট টেন্সে, তাহলে একই ক্লজের মধ্যে দুটো আলাদা টেন্স বসতে পারে না। লাস্ট ইয়ার, লাস্ট উইক যেহেতু বলে দিচ্ছে, এই সেন্টেন্সে এক্সাম্পলটায় হ্যাজটা থাকবে না। লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ বলে দিলে সেই সেন্টেন্সে হ্যাজ হ্যাভ হ্যাড বসবে না। ধরো বলছে হি হ্যাজ কাম লাস্ট উইক, তাহলে কি আনসার হবে? লাস্ট উইক আছে, পারফেক্ট টেন্স বসবে না, হি কেম লাস্ট উইক বলতে হবে। বুঝতে পারলে? রুলটা খুব ইজি, একটু খেয়াল রাখতে হবে। এই এক্সপ্রেশনগুলো থাকলে সেই সেন্টেন্সে কখনো হ্যাজ হ্যাড বসতে পারে না। তাহলে পাস্ট টেন্সে তিনটে ইম্পর্টেন্ট রুল কমপ্লিট হয়ে গেল। এবার ফিউচার টেন্সে মাত্র দুটো রুল মন দিয়ে দেখে নাও। ওকে, যাই পরেরটায়। দেখো এই রুলটা, when there are two incidents in the future tense, দুটোই ভবিষ্যতে, the principal clause should be in the future tense। প্রথমেই ভাববো প্রিন্সিপাল ক্লজ চিনব কি করে? যেটা সাবজেক্ট দিয়ে আরম্ভ হয় সেটাই প্রিন্সিপাল ক্লজ। রাম, শ্যাম, হি, শি, দ্য বয়, দ্য গার্ল, দ্য পেন, দ্য পেন্সিল। ওকে, প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে থাকবে, অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে আরম্ভ হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আরম্ভ হতে পারে, দ্যাট দিয়ে আরম্ভ হতে পারে, অ্যাজ নাহলে ইফ, আনটিল নাহলে আনলেস, বিকজ নাহলে সিন্স দিয়ে আরম্ভ হতে পারে। এবার এক্সাম্পলটা দেখো, কি এক্সাম্পল লিখছি? যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে সেন্টেন্সটা কি দিয়ে স্টার্ট করছি? ইফ দিয়ে। তুমি রুল কি লিখেছো? সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে থাকবে? সাবঅর্ডিনেট ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু করে বললাম সেটা খেয়াল রাখছো। তাহলে ইফ ইউ উইল কাম লিখবো না, সাবঅর্ডিনেট ক্লজ মানে প্রেজেন্ট টেন্সে থাকবে, আসবে না। উইল কাম বসবে না, উইল কাম বসবে না, ইফ ইউ কাম হয়ে যাবে, ইফ ইউ কাম হয়ে যাবে, উইল বাদ চলে যাবে, ইফ ইউ কাম আই উইল গো। ঠিক আছে, বুঝতে পারলে? যদি তুমি আই উইল গো দিয়ে শুরু করো, দ্য কনস্ট্রাকশন উইল বি ডিফারেন্ট, বাট দ্য গ্রামাটিক্যাল সেন্স হ্যাজ টু রিমেইন দ্য সেম। আই উইল গো ইফ ইউ কাম। ঠিক আছে, অন্য যে কোনো এক্সাম্পল ভাবো। ধরো তুমি ট্রেনে যাতায়াত করছো, ট্রেনে যাচ্ছ, রাত 10টায় দিল্লি পৌঁছাবে, তাহলে কি বলবে? ইট উইল বি 10 o'clock when the train, যেটা when দিয়ে আরম্ভ, সেটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। তাহলে when the train reaches Delhi হয়ে যাবে, it will be 10 o'clock। it will be 10 o'clock দিয়ে শুরু করো, একই ব্যাপার, it will be 10 o'clock when the train reaches Delhi। আনটিল দিয়ে শুরু করো, আনটিল ইউ কাম আই উইল ওয়েট, যেটা আই দিয়ে শুরু, ওটা ফিউচার টেন্সেই থাকছে। ঠিক আছে, ইজি রুল, কিন্তু এক্সাম্পলসটা বারবার দেখে নেবে, নিশ্চিত হতে পারবে। এবার বাকি হলো লাস্ট রুলটা। আজকের যে টেন্সের সেভেন্থ অ্যান্ড লাস্ট রুল আমরা করছি, অর্থাৎ ফিউচার টেন্সের সেকেন্ড রুল। এটা আগে আমরা পরীক্ষায় খুব বেশি দেখতাম না, কিন্তু লাস্ট 3-4 ইয়ার্স থেকে এটাও সব পরীক্ষাতেই প্রায় এসেছে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার মানে উইল থাকবে, আর পারফেক্ট মানে হ্যাজ হ্যাভ থাকতে হবে। উইল হলে তো হ্যাভ ছাড়া কিছু থাকে না, তাহলে বেসিক খুব কনসেপ্টটা খুব ইজি। ফিউচার পারফেক্ট টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন হুইচ উইল বি কমপ্লিটেড, কখন? অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার। কালকে করব তা বলছে না, বলছে কালকের মধ্যে করা হয়ে যাবে। পরের বছর এই সময় যখন দেখা হবে, আমি আইএএস অফিসার হয়ে যাব। তাহলে কি সেন্টেন্স দাঁড়াবে? I will have become an IAS officer by this time next year। এবার এক্সাম্পল যেটা বোর্ডে লেখা আছে দেখো, I will have done the work by tomorrow। ফিউচার পারফেক্ট টেন্স মানে will have, আর have হলে তো থার্ড ফর্ম হবেই। এই জিনিসটা খেয়াল রাখবে, হ্যাজ হ্যাভ হলে তো ভার্বের থার্ড ফর্ম হবেই। তাহলে কালকের মধ্যে বলছে কাজটা করে ফেলবো, বলছে না করা হয়ে যাবে, তখনই ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করবো। কালকে করবো তা নয়, কালকের মধ্যে ঘটনাটা ঘটে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে এক্সাম্পলটা? উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমরো। তুমি এত আস্তে হাঁটছো, আরেকটা এক্সাম্পল বলছি, এত আস্তে হাঁটছো, যতক্ষণে স্টেশনে পৌঁছাবে ততক্ষণে ট্রেনটা চলে গিয়ে থাকবে। তাহলে কি এক্সাম্পলটা হবে? ইফ ইউ ওয়াক সো স্লোলি দ্য ট্রেন
will have left the station by the time you reach. কি হবে? If you walk so slowly, the train, বাংলায় বলি আগে, চলে গিয়ে থাকবে, the train will have left the station. ফিউচার পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে এই টেন্সের আমরা 7টা রুল আজকে কমপ্লিট করলাম। এই ভিডিওটা আজকে আমরা শেষ করলাম। হোপফুলি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পেরেছি। আর মনে রাখবে যে রুলটা একবার পড়বে তো এক্সামগুলোকে 4বার পড়তে হবে, যাতে হলে তুমি দেখা মাত্রই জিনিসগুলোকে করতে পারো। ঠিক আছে? যারা যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটা তারা সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে এই রিলেশনটা আমাদের চলতেই থাকবে আগামী দিনগুলোতে। থ্যাংক ইউ এভরিবডি।